এই এক্সামটা আমার কি দিতেই হবে কিনা। সো দে স্টার্ট লুকিং ফর ওয়েজ আউট, যে কিভাবে এটাকে না দিয়ে আমি যেতে পারি। ইটস নট অ্যাকচুয়ালি দ্য রাইট পাথ। ওয়ার্ল্ডের সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে টোয়েফেল, টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ। এখন টোফেলের টোটাল ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, মাত্র 1 ঘন্টা 56 মিনিট, অনলাইন বেসিস, পুরোটা অনলাইন বেস। অন্যান্য টেস্টের মধ্যে টোফেলে কিন্তু অ্যাকসেন্টের কোনো প্রেশার নাই যে আপনার ইউএস অ্যাকসেন্টে কথা বলতে হবে বা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, এরকম কোনো প্রেশার কিন্তু আপনার। ইউ টক এট ইউর ন্যাচারাল অ্যাকসেন্ট। 90% অফ দেম গট দেয়ার ডিজায়ার্ড স্কোর ইন দেয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট। 100% একাডেমিক হওয়ার কারণে কিন্তু টোফেলের সিলেবাসটা কম্পেয়ার টু এনি আদার টেস্ট ইজ ভেরি স্মল। সাপোজ কোনো একবার সে টোফেল এক্সাম দিয়ে ধরেন লিসেনিং এ 30-তে 25 পেয়েছে, কিন্তু কোনো একটা ব্যান্ডে খারাপ হয়েছিল, এখন পরের বার সে ওই ব্যান্ডে ফোকাস করে সে পরীক্ষাটা দেখে। বাট লিসেনিং এ তার যদি এবার স্কোরটা কম আসে, ওর আগের পরীক্ষা 25 কিন্তু আমরা আলাদা করে রেকর্ড করছি। কোয়েশ্চেন থেকে মাল্টিপল চয়েস অপশন পাচ্ছে, সে জাস্ট বাই এ ক্লিক অফ হিজ অর হার মাউস কিন্তু সে অ্যান্সার করে ফেলতেছে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিডিং এ যদি দুর্বলতা থাকে, টোফেল বিকামস দ্য বেস্ট চয়েস ফর দেম, কারণ ওই যে স্ক্যান করতে হচ্ছে না, অটোমেটিকলি কোটেড সে পাচ্ছে। এন্ড হোম এডিশন আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট যে নোট নিচ্ছে এই নোটটা ইরেজেবল হইতে হবে। সো এই প্রক্টরে কিন্তু দেখাতে হবে যে আমি যে নোটগুলো নিয়েছি নোটগুলো আমি ইরেজ করে দিয়েছি। পেন্সিল দিয়ে লিখতে হবে, পেন্সিল দিয়ে লেখো, যদি পেন্সিল দিয়ে লেখে মুছে ইরেজার দিয়ে ইরেজ করে ফেলবে। ইটস বেটার টু টেক এ ল্যামিনেটেড পেপার উইথ আ ইরেজেবল সাইন পেন দিয়ে লেখা। টোফেল সম্পর্কে তো অনেকেই অবগত না, কি কি স্টেপ বাই স্টেপ হয়ে থাকে ভাই টোফেলের এক্সামগুলি? হ্যালো ড্রিমার্স, আসসালামু আলাইকুম, আমি বসন্ত তাজ, ওয়েলকাম টু মাই পডকাস্ট। আজকে আমার পডকাস্টে কিন্তু একটা স্পেশাল গেস্ট রয়েছে, আনোয়ার নাসির ভাই, বাংলাদেশি ইটিএস এর কান্ট্রি ম্যানেজার হিসেবে রয়েছে। সো ভাইয়া, ওয়েলকাম টু মাই পডকাস্ট। থ্যাংক ইউ ভাই, ইটস আ প্লেজার বিং হিয়ার। আমার অডিয়েন্সের উদ্দেশ্যে ভাই আপনার পরিচয়টা যদি একটু সুন্দর করে দিতেন ভাই প্লিজ। আমার নাম আনোয়ার নাসির, আমি আছি বাংলাদেশে ইটিএস এর কান্ট্রি ম্যানেজার হিসেবে। ইটিএস একটা ইউএস বেসড অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা গ্লোবালি টোয়েফেল অ্যান্ড জিআরই এক্সামটাকে ওন করে। সো উই আর দ্য প্রাউড ওনার্স অ্যান্ড দ্য মেকার্স অফ দ্য টোফেল অ্যান্ড জিআরই টেস্ট, অ্যান্ড উই আর সাকসেসফুলি অপারেটিং দিস টেস্ট ইন মোর দেন 215 কান্ট্রিজ। সো এটাই আর কি আমার ছোট্ট একটা ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ সো মাচ ভাই। আপনাদের মতো এরকম গ্রেট পার্সনরা যারা আসলে বাংলাদেশের বলতে গেলে যেটা আপনার স্টুডেন্টের ক্যারিয়ার মেকার ভাই আপনারা, বিকজ আপনাদের এই যে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টগুলি দিয়ে তো আসলে ভাই বাংলাদেশের স্টুডেন্ট যারা দেশের বাইরে আছে আলটিমেটলি এগুলি দিয়ে তো যাচ্ছে ভাই। বর্ষণ ভাই, এটা আসলে কথাটা টু সাম এক্সটেন্ট হ্যাঁ এটা সত্যি, বাট আমি কখনো বলবো না দ্যাট উই আর দ্য মেকার্স, আমি বলবো যে উই আর দ্য ফ্যাসিলিটেটার্স, উই বেসিক্যালি প্রোভাইড। তো আমাদের যে মেইন কাজটা হচ্ছে যে আমরা টোফেল এক্সামটা ইটস এ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট। বাংলাদেশের স্টুডেন্টদের মধ্যে আমি অলমোস্ট 3 বছর হয়ে আসছে আমি ইটিএস এর হয়ে কাজ করছি, টোফেল এক্সামটা প্রমোট করছি বাংলাদেশে। সো আমি দেখি যে স্টুডেন্টদের মধ্যে একটা ভীতি কাজ করে যে তারা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ব্যাপারটা যখন আসে তখন তাদের মধ্যে একটা অদ্ভুত একটা ভীতি তৈরি হয় যে তারা মনে করে যে না এই এক্সামটা মনে হয় খুবই কঠিন হবে বা এই এক্সামটা আমার কি দিতেই হবে কিনা। সো দে স্টার্ট লুকিং ফর ওয়েজ আউট, যে কিভাবে এটাকে না দিয়ে আমি যেতে পারি। বাট এটা কিন্তু ইটস নট অ্যাকচুয়ালি দ্য রাইট পাথ। মানে আমি স্টুডেন্টদেরকে আসলে মানে অ্যাটেনশন ড্র করে বলছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইজ বেসিক্যালি আ ম্যান্ডেট। কোন রিজনটা হচ্ছে যে আপনি যখন বাইরে অ্যাপ্লাই করছেন, অবভিয়াসলি ইউর medium of communication will be English. So you're applying from a country where your first language is not English to a country যেখানে English is your first language. সো আপনার ইংলিশ প্রফিসিয়েন্সিটা কিন্তু প্রুভড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিলে কিন্তু শুধুমাত্র আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশনাল রিকোয়ারমেন্ট না, আপনার ইংলিশ ক্যালিবারও কিন্তু ডেভেলপ হচ্ছে, আপনার স্পোকেনের, আপনার কমিউনিকেশনের কিন্তু ডেভেলপ হচ্ছে। সো ইটস মাস্ট ফর অল অফ ইউ টু opt for a language proficiency test to at least apply for any institution globally. সো আজকে এই পডকাস্টটা স্পন্সর বাই ট্রিপলা। ট্রিপলা একটা এডুকেশনাল কনসালটেন্সি ফার্ম যারা দেশের বাইরে স্টুডেন্ট অনুষ্ঠানে কাজ করে। যারা দেশের বাইরে আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইউকে, ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, তারা কিন্তু ট্রিপলার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এবং আপনারা যারা এয়ার টিকিট নিয়ে দুশ্চিন্তা ভুগছেন যে কোন এজেন্সির মাধ্যমে আমরা এয়ার টিকিট কাটবো, দেন ট্রিপলার মাধ্যমে কিন্তু আপনারা এয়ার টিকিট পারচেস করতে পারেন, বোথ ইন্টারন্যাশনাল রুট, ডোমেস্টিক রুট। সো সেক্ষেত্রেও পাচ্ছেন আপনারা স্পেশাল ডিসকাউন্ট ফর দ্য এয়ার টিকিট। সো ভাইয়া, যে কথাটা ছিলাম আগে, যে কথাটা বললেন যে আসলে বাংলাদেশ স্টুডেন্টের মধ্যে একটা ইংলিশ প্রফেশনাল টেস্ট নিয়ে একটা ভীতি কাজ করে। এবং স্টুডেন্ট ফার্স্ট অফ অল সবার আগে যখন আসে আমাদের কাছে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলে যে ভাইয়া উইদাউট ইংলিশ প্রফেশনাল টেস্টে কি আছে, এমন হয়তো আমি কোথাও অ্যাপ্লাই করতে পারবো ভাইয়া। আর এই জিনিসটা কিন্তু আসলে ভাইয়া কাজ করে। বাট বাংলাদেশি মার্কেটে আসলে অন্যান্য যে ইংলিশ প্রফেশনাল টেস্ট রয়েছে, আমি যদি নাম তুলেই বলি, যেমন আইএলটিএস বা পিটি, এগুলি অনেক বেশি ভাইয়া পপুলার বা সবাই এই টেস্ট মানে বিদেশে যাওয়ার জন্যই যদি কোনো ইংলিশ প্রফেশনাল টেস্ট লাগে, ফার্স্ট অফ অল সবার আগে আসে ভাই আইএলটিএস। এবং আইএলটিএস সব যে কান্ট্রিতে মোটামুটি অ্যাকসেপ্টেড। দেন ভাই সেক্ষেত্রে ভাই জিআরই এবং টোফেল নিয়ে যদি ভাই আমাদেরকে একটু বলতেন আসলে এটার কস্টিংটা কেমন হয়, আসলে এটা কতটুকু কনফিডেন্ট, কোন কোন কান্ট্রিতে ভাই এটা অ্যাকসেপ্ট করছে, এবং এটার প্রসিডিউরটা কি যদি ভাই একটু ইন ডিটেইলস যদি একটু বলতেন ভাই। ওকে, তাহলে বর্ষণ ভাই আমি একটু মোটামুটি এটাকে একটু সামারি আকারে বলে দিই।
ওয়ার্ল্ডের সর্বপ্রথম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে TOEFL, টেস্ট অফ ইংলিশ অ্যাজ আ ফরেন ল্যাঙ্গুয়েজ. দিস টেস্ট হ্যাজ বিন established in the year 1964, and for almost 60 plus years we are successfully operating in the highest number of countries. 215টা কান্ট্রিতে একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, এই পরিমাণ ব্যান্ডউইথ কিন্তু আর কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে নেই. আপনারা হয়তো বা নিজেরা রিসার্চ করে দেখবেন যে টোফেলের স্প্যানটা কিন্তু সব থেকে বড়. অ্যান্ড বিকজ অফ বিং দ্য ওল্ডেস্ট টেস্ট, আমাদের একটা প্রিমিয়াম, উই কল আওয়ার সেলফ অ্যাজ আ প্রিমিয়াম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, বিকজ আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যান্ড প্রেফারেন্স গ্লোবালি অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের থেকে অনেক বেশি. আপনি বলেছেন IELTS আছে, PTE আছে, বাট আমরা যদি কম্প্যারিজনে আছি তাহলে টোফেলের অ্যাকসেপ্টেন্সটা আসলে সবার থেকে ঊর্ধ্বে আর কি. ইটস দ্য হাইয়েস্ট অ্যাকসেপ্টেড অ্যান্ড প্রেফার্ড টেস্ট. Globally, TOEFL is not just accepted but preferred by more than 12,500 plus institutions. And এই টেস্টে অ্যাকসেপ্ট করছে অলমোস্ট 160 প্লাস কান্ট্রিজ, যেটা কিন্তু আর কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কিন্তু এই ব্যান্ডউইথটা নেই. সো একটা স্টুডেন্ট যদি টোফেলের জন্য অপ্ট করে তাহলে কিন্তু সে নট জাস্ট হি ইজ গেটিং দ্য ফ্যাসিলিটি অফ টেকিং আ প্রিমিয়াম ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, বাট দিস স্টুডেন্ট ইজ গেটিং অ্যাক্সেস টু ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্টিটিউশনস গ্লোবালি. Anybody and everybody, যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নেক না কেন, TOEFL is everywhere. So there are still I think there are almost 1,500 plus institutions. There are at least 20 plus countries in the world যারা TOEFL ছাড়া আর কোনো টেস্ট অ্যাকসেপ্ট করে না. হয়তোবা এখন স্টুডেন্টরা এটা নিয়ে হয়তোবা অতটা রিসার্চ করতেছে না. রিসার্চ হ্যাজ অলওয়েজ বিন ল্যাক ফর আওয়ার কান্ট্রি. স্টুডেন্টসরা কিন্তু খুব বেশি রিসার্চ করে না. আমি স্টুডেন্টদেরকে আবার একটু অ্যাটেনশন দিয়ে বলতে চাই যে সি, ওয়েন ইউ আর অ্যাপ্লাইং ফর আ কান্ট্রি, সাপোজ আপনি ডিসিশন নিলেন যে আপনি US এর জন্য অ্যাপ্লাই করবেন, বা সাপোজ আপনি অস্ট্রেলিয়ার জন্য অ্যাপ্লাই করবেন, ডাজন্ট ম্যাটার উইচ কান্ট্রি ইউ আর ড্রিমিং অ্যাবাউট, ইউ আর অ্যাসপায়ারিং টু স্টাডি অ্যাব্রড, এটা যদি আপনার টার্গেট হয়ে থাকে, ইউ নিড টু ডু সাম বেসিক রিসার্চ. অ্যাটলিস্ট একটা মিনিমাম আপনার কিছু রিসার্চ করা উচিত যে এই কান্ট্রিতে ফ্যাসিলিটিসগুলো কী কী. সাবজেক্ট ওয়াইজ একটু চয়েস নেওয়া, যে আমি যে সাবজেক্টটা চুজ করতে চাচ্ছি এই সাবজেক্টটা কি আমার জন্য ফ্রুটফুল কিনা, ইজ ইট আ গুড চয়েস ফর মি, এটা দিয়ে কি আমি ক্যারিয়ার ওই কান্ট্রিতে বানাতে পারবো কিনা. এই জিনিসগুলো যদি আপনারা সামান্য, ইট ওয়ন্ট টেক আ লট অফ টাইম. আজকে ইন্টারনেটের যুগ, আপনি গুগলে যান, দের আর সো মেনি সার্চ ইঞ্জিনস, আপনি ChatGPT ইউজ করেন, ইউ আস্ক কোয়েশ্চেন্স, ইউ ট্রাই টু ফাইন্ড আউট দিজ অ্যান্সার্স, অ্যান্ড ইফ ইউ ক্যান কাম টু আ সলিউশন, দেন you can come to people like বর্ষণ ভাই হিয়ার, Triploy আছে, there are so many agents যেখানে গিয়ে you can present yourself. আপনি একটা বেসিক একটা সামারি যদি আপনার সম্পর্কে দিতে পারেন, it becomes very easy for the agent to process your file, and the process becomes easier for you as well. হার্ডেলস গুলো কমে আসে. সো TOEFL যেটা করছে, এটা কিন্তু হাইয়েস্ট অ্যামাউন্ট অফ অপশন স্টুডেন্টদেরকে এমনিতেই দিচ্ছে. ইউ আর গেটিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ ইনস্টিটিউশনাল চয়েস, কান্ট্রি চয়েস অ্যাজ ওয়েল. অ্যান্ড আরেকটা জিনিস আমি খুব প্রাউডলি বলি যে TOEFL ইজ দ্য মোস্ট ইভলভড ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট. ইভলভড বলতে ইট ইজ ভেরি মডার্ন নাও. যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু একটা গতানুগতিক ভাবে চলছে, যে there are not many changes happening as in the format of the test, as in the the way of taking the test, students experience, সবকিছু কিন্তু একই আছে, but TOEFL has evolved a lot. আমরা 1964 থেকে পেপার বেসড টেস্টিং করছি, আমরা 2006-এ কম্পিউটার বেসড টেস্ট হয়ে গিয়েছি, IBT বলি এখন আমরা, ইন্টারনেট বেসড টেস্টিং বলি আমরা নিজেদেরকে. সো এখন কম্পিউটার শিফট হওয়ার পরেও কিন্তু উই হ্যাভ চেঞ্জড আওয়ার টেস্ট ফ্রম টাইম টু টাইম. প্রতি 4 থেকে 5 বছর অন্তর অন্তর কিন্তু TOEFL একটা রেভলিউশন দিয়ে যায়. অ্যান্ড রিসেন্টলি 2023-তে লাস্ট আমাদের যে সব থেকে রিসেন্ট চেঞ্জটা আসছে, সেখানে আমরা এক্সাম ফরম্যাটটাকে অলমোস্ট মোর দ্যান অ্যান আওয়ার কমিয়ে নিয়ে আসছি. ফ্রম 2000 এখন TOEFL এর টোটাল ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 56 মিনিট, মাত্র 1 ঘন্টা 56 মিনিট, অনলাইন বেসিস, পুরোটা অনলাইন বেস, ইনক্লুডিং অল 4 ব্যান্ডস, লিসেনিং, রিডিং, স্পিকিং অ্যান্ড রাইটিং. এই 4টা ব্যান্ডে কিন্তু স্টুডেন্টরা 1 ঘন্টা 56 মিনিট, মানে লেস দেন 2 আওয়ার্স টাইমে কমপ্লিট করতে পারছে, যেটা কিনা প্রায়র টু লাস্ট ইয়ার, মানে 2023 জুনের আগে এটার ডিউরেশন ছিল 3 ঘন্টা. সো ফরম্যাটটাতে যদি আমি একটু যাই, আমরা অলওয়েজ ETS হ্যাজ ট্রাই টু স্টুডেন্টস এক্সপিরিয়েন্সকে সবার উপরে রেখেছি. উই হ্যাভ অলওয়েজ ট্রাই টু কিপ স্টুডেন্টস এক্সপিরিয়েন্স অন দ্য টপ. সো একটা স্টুডেন্ট যখন পরীক্ষা দিচ্ছে, ওর জন্য কোন ফরম্যাটটা মোর অ্যাডাপটিভ হবে, ওর জন্য কিভাবে টেস্টটা দিলে ওর জন্য এক্সপিরিয়েন্সটা একটু লেস টায়ারিং হবে, হি অর শি ক্যান অপ্ট ফর আ বেটার স্কোর. সো এই জন্য আমরা যে চেঞ্জেসগুলো রিসেন্টলি করেছি, এটা মোর অফ স্টুডেন্টের টায়ারিং ভাবটাকে একটু কম, মানে টায়ার্ডনেসটাকে একটু কমানোর জন্য একটা স্ট্যান্ডার্ড টাইমে একটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট উইথ সাফাইসিং অল দ্য রিকোয়ারমেন্টস অফ রিডিং, লিসনিং, রাইটিং এন্ড স্পিকিং, আমরা এই ইয়াটা করেছি. ভাই আসলে এই স্টুডেন্টরা আসলে TOEFL সম্পর্কে তো অনেকেই অবগত না, বা জানে হয়তো বা হালকা পাতলা জানে. ভাই সেক্ষেত্রে আপনি যদি বলতেন যে আসলে এটার এক্সাম ফরম্যাটটা কি, বা টোটাল যে কি স্টেপ বাই স্টেপ হয়ে থাকে ভাই TOEFL এর এক্সামগুলি, বা
টোটাল বিষয়টা যদি বলতেন প্লিজ। Okay, thank you. So the TOEFL test is basically a 1 hour 56 minutes test. এটা এখন less than 2 hours স্টুডেন্টরা শেষ করতে পারে, and this test starts with reading. So recently reading এ আমরা যেটা করেছি, রিডিংটাকে আমরা এক্স্যাক্টলি হাফ করে দিয়েছি। আগে রিডিং এ 3টা থেকে 4টা প্যাসেজ আসতো, এখন রিডিং এ আমাদের টোটাল 2টো প্যাসেজ আসে, and প্রতিটা প্যাসেজ থেকে 10টা কোয়েশ্চেন আসে। and unlike any other test যেখানে কিনা স্টুডেন্টরা প্যাসেজটা প্রথমে পড়ে, তারপরে কোয়েশ্চেন পড়ে আবার প্যাসেজে ব্যাক করে স্ক্যান করে টু ফাইন্ড আউট দি অ্যান্সার্স, টোফেলে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর রেফার্ড কোয়েশ্চেন্স। কোয়েশ্চেনের পাশেই কোট করা থাকে যে প্যাসেজের এই জায়গা থেকে কোয়েশ্চেন করা হচ্ছে, সো স্টুডেন্টদের আসলে স্ক্যানিং বা স্কিমিং এর প্রয়োজন হয় না। সো রিডিংটা মোটামুটি ইট টেকস অ্যাবাউট 35 মিনিটস, তারপরে আমরা স্টার্ট করি লিসেনিং। টোফেল এক্সামের জন্য লিসেনিং আর স্পিকিং এর সব থেকে বড় ওয়েপন বা সব থেকে বড় স্ট্র্যাটেজি স্টুডেন্টদের হচ্ছে নোট টেকিং। আমরা নোট টেকিংটার উপর ফোকাস রাখি। যখন লিসেনিংয়ে যেমন আপনার 5টা টাস্ক আছে, দ্যার আর 5 ডিফারেন্ট অডিওস, 3টা ক্লাসরুম লেকচার অ্যান্ড 2টা হচ্ছে ইন ক্যাম্পাস কনভারসেশন। সাপোজ a student talking to a student talking to a career counselor or a professor or a faculty or supervisor whatsoever. সো এই অডিওগুলো ক্লাসরুম লেকচারগুলো মোটামুটি 3 থেকে 5 মিনিটের, আর ইন ক্যাম্পাস কনভারসেশনগুলো সর্বোচ্চ 2 মিনিটের। সো এই অডিওগুলো যখন চলছে তখন স্টুডেন্টরা যেটা করে তারা নোট নেয়, দে আর সাপোজ টু টেক নোটস। ওদের আলাদা একটা প্যাড থাকে উইথ আ সাইন পেন যেখানে কিনা ওরা নোট নিতে পারে, অ্যান্ড আফটার দে টেক দিস নোটস দ্য কোয়েশ্চেন্স দেন কাম টু দ্যার স্ক্রিন। প্রত্যেকটা টাস্কের পরে সাপোজ একটা ক্লাসরুম লেকচার শুনলো, এরপরে 6টা কোয়েশ্চেন আসলো। কোয়েশ্চেনগুলো কিন্তু এখন নোট নিলে অনেকেরা হয়তো বা কনফিউজ হবে যে আমি নোট নিচ্ছি, আমি যদি নোট কোনো একটা মিস করে যাই আমি তাহলে কিভাবে অ্যান্সার করবো। ইটস নাথিং টু ওয়ারি, বিকজ লিসেনিং এর কোয়েশ্চেনগুলো আমরা MCQ ফরম্যাটে দিই। There are multiple choice options. So even if a student has failed to take some notes, একটা 3 থেকে 5 মিনিটের লেকচারের মানে তো থাকে এটা এক্স্যাক্টলি। আর মোর অফ এটা কিন্তু ETS is a US based organization, আমাদের অ্যাকসেন্ট কিন্তু US অ্যাকসেন্ট। সো স্টুডেন্টসরা কিন্তু US অ্যাকসেন্টে আই বিলিভ লাইক মি কমফোর্টেবল। আমরা বুঝি যে ছোটবেলা থেকে ইংলিশ সিনেমা দেখেছি আমরা, আর আসলে কলেজ স্কুল কলেজ যেখানেই পড়াশোনা করেছি US অ্যাকসেন্টের উপরে কিন্তু আমাদের রিলায়েবল হইতে হয়েছে বেশি আর কি। সো আপনি মাল্টিপল চয়েস থেকে লিসেনিং এর কোয়েশ্চেন্সগুলো অ্যান্সার করবেন, অ্যান্ড লিসেনিং এ এরকম 5টা টাস্ক শেষ করার পরে দেন ইউ গো টু স্পিকিং, উইচ ইজ দ্য স্মলেস্ট টাস্ক। TOEFL স্পিকিং ইজ বেস্ট ফর অল দ্য স্টুডেন্টস, বিকজ এখানে আসলে সব থেকে বড় যে টেনশনটা থাকে স্টুডেন্টের, যে আমি আমার সামনে একটা মানে স্পিকিং রেটার থাকবে, সে আমাকে কোয়েশ্চেন করে কি না, সে আমার সাথে তাকায় আছে, আমি কথা বলবো কিভাবে। সো অনেকের কিন্তু একটা ভীতি কাজ করে, নার্ভাসনেস কাজ করে। সো দ্য TOEFL স্পিকিং ইজ টেকেন অন আ কম্পিউটার, বাট ডোন্ট ওয়ারি, আপনার মার্কিং কিন্তু একটা হিউম্যান রেটারই করবে। TOEFL এর স্পিকিং এবং রাইটিং যেহেতু এখানে কনটেক্সটের ব্যাপার থাকে এবং স্পিকিং অনেকের অ্যাকসেন্টের চ্যালেঞ্জ থাকে, TOEFL ডাজন্ট ফোকাস অন অ্যাকসেন্ট। আচ্ছা, অন্যান্য টেস্টের মধ্যে TOEFL এ কিন্তু অ্যাকসেন্টের কোনো প্রেশার নাই যে আপনার US অ্যাকসেন্টে কথা বলতে হবে বা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে, এরকম কোনো প্রেশার কিন্তু আপনার। ইউ টক এট ইউর ন্যাচারাল অ্যাকসেন্ট, অ্যান্ড উই হ্যাভ রেটার্স ফ্রম আওয়ার সাবকন্টিনেন্ট যারা কিনা এই সাবকন্টিনেন্টের টেস্ট টেকারদেরকে রেট করে। So which is why TOEFL is very popular in যেখানে English is a certain challenge in countries like China, in the whole Middle Eastern zone, যেখানে কিনা ইংলিশের সার্টেন লিমিটেশনস আছে। চাইনিজরা কিন্তু আর বলতে পারে না, তারপরে মিডল ইস্টের মানুষরা কিন্তু টি বলতে পারে না, তারা দা বলে, টকে দ উচ্চারণ করে। সো দিজ চ্যালেঞ্জেস TOEFL কিন্তু খুব সুন্দর মতো অ্যাকোমোডেট করে, যেহেতু অ্যাকসেন্টের চ্যালেঞ্জটা আমরা রাখি না। ঠিক আছে, সো স্পিকিং এ যেটা হয়, ইউ হ্যাভ 4 ডিফারেন্ট টাস্কটা খুবই সিম্পল। আপনি 4টা ইন্ডিভিজুয়াল ডিসকাশন শুনবেন, ডিসকাশন শুনে আপনার যেটা করতে হবে, প্রত্যেকটা টাস্কের ব্যাপারে আপনার ওপিনিয়ন আপনার দিতে হবে। দ্যাট ইজ হোয়াট হ্যাপেন্স ইন আ TOEFL স্পিকিং। এরকম 4টা টাস্ক, ইট ইজ জাস্ট 16 মিনিটস, দ্য শর্টেস্ট টাস্ক। 16 মিনিটে স্পিকিং শেষ। 16 মিনিটে। মার্কিং গুলি কিভাবে হয়ে থাকে ভাই? মার্কিংটা হচ্ছে TOEFL এ কিউমুলেটিভ মার্কিং হয়। প্রত্যেকটা ব্যান্ডে 30 করে 4টা ব্যান্ডের 30 অ্যাড করে 120 তে স্কোরিং হয়। এটার কারণে একটা অ্যাডভান্টেজ হয় স্টুডেন্টদের, যেটা হচ্ছে যে অনেক ইউনিভার্সিটিজ যেখানে কিনা ধরেন IELTS এর একটা টপ স্কোর এত, নো ব্যান্ড লেস দেন এত, বা অন্যান্য পিটির ক্ষেত্রেও সেম বলে, TOEFL কিন্তু অনেক ইউনিভার্সিটি ওভারঅল স্কোর চাচ্ছে। সো আপনার নো ব্যান্ড লেস দেনের টেনশনটা অনেক ক্ষেত্রেই নিতে হয় না। অ্যাপার্ট ফ্রম আ ফিউ ইউনিভার্সিটিজ, সবাই কিন্তু ওভারঅল স্কোরে স্যাটিসফাইড হচ্ছে। দেন ওভারঅল স্কোর ভাই মোটামুটি আপনার, যেহেতু এটা USA বেসড, এটা ব্যাকগ্রাউন্ডে USA বেসড, সো TOEFL দিলে কি ভাই এরকম কি কোনো চান্সেস রয়েছে যে স্কলারশিপের অ্যামাউন্ট একটু বেশি হতে পারে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে? এটাকে আমি আসলে ডাইরেক্ট এটা বলা আসলে মুশকিল, বিকজ আই ডোন্ট বিলিভ যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপর আসলে স্কলারশিপ থাকে। একটা কিছু ইউনিভার্সিটি হয়তো বা সার্টেন ল্যাঙ্গুয়েজ স্কোর অপ্ট করতে পারলে আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ
ওয়েভার দিয়ে দেয়, বাট দ্যাট ইজ নট আ স্কলারশিপ, এটা একটা সার্টেন ওয়েভার, হ্যাঁ ও ডিসকাউন্ট হতে পারে। সো ইউএস কানাডার ক্ষেত্রে ব্যাপারটা আমি যদি খুব সিম্পলি বলি, আপনি অ্যাপ্লাই করবেন নর্থ আমেরিকাতে, অবভিয়াসলি টেক আ নর্থ আমেরিকান টেস্ট, তাই না? প্রেফারেন্সটা আপনার বেশি আসবে। ওকে ভাই, এখন আমি যদি বলি ভাই আসলে টোফেলের ক্ষেত্রে বা আইএলটিএস বা অন্যান্য জায়গার ক্ষেত্রে ভাই আসলে আপনার কি পার্সোনালি কি মনে হয় যে আসলে ব্রিটিশ অ্যাকসেন্ট আর আমেরিকান অ্যাকসেন্টের মধ্যে রাইট নাও আসলে কোন অ্যাকসেন্টটা বেশি পপুলার, বা মার্কেট গ্র্যাব করার জন্য বা ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য একটা স্টুডেন্ট যখন ক্যারিয়ার ফোকাস হয় সে আসলে কোন অ্যাকসেন্টের প্রতি বেশি ফোকাসড হওয়া উচিত? এটা আসলে পার্টস অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে এটা ডিপেন্ড করে। যেমন সাউথ ইস্ট এশিয়াতে আই হ্যাভ সিন, বিং ইন দ্য এডুকেশন ইন্ডাস্ট্রি ফর কোয়াইট সাম টাইম, আমি দেখি যে স্টুডেন্টস আর মোর কমফোর্টেবল উইথ দ্য ইউএস অ্যাকসেন্ট, অ্যান্ড এই অ্যাকসেন্টটা ইটস মোর অফ অ্যান ইনফর্মাল অ্যাকসেন্ট। Obviously we have a formal version of it as well, but US অ্যাকসেন্টটাতে আসলে স্টুডেন্ট একটা সার্টেন কমফর্ট ফিল করে, যেহেতু ছোটবেলা থেকে আমরা আসলে মুভি দেখে আসছি সব ওই যে হলিউড মুভিজ, ইউএস অ্যাকসেন্টে কথা বলা হচ্ছে, সো ওগুলো শুনেই কিন্তু আমরা এক্সপিরিয়েন্স, এবং আমরা যে নিচে সাবটাইটেলও যেটা পড়ি সেটাও কিন্তু ইউএস বেসডই হয়। সো এটা আসলে আমাদের একটা কমফর্ট জোন হয়ে গেছে, এবং এই কমফর্ট জোনটা যেহেতু টোয়েফেল প্রোভাইড করতেছে, আমি মনে করি দিস একটা বড় একটা পার্ট কিন্তু স্টুডেন্টের নার্ভাসনেসের এটা কিন্তু অমিট করে দিচ্ছে, যে আমি আমার ফ্যামিলিয়ার একটা অ্যাকসেন্টে আসতেছি, অ্যান্ড আমি যে ফরম্যাটটা বললাম এখন পর্যন্ত, রিডিং, লিসনিং এবং স্পিকিং এর ফরম্যাটটা বললাম, আই বিলিভ কম্পেয়ার টু মেনি আদার টেস্ট এটা কিন্তু বেশ সুদিং ফর দ্য স্টুডেন্ট। অ্যান্ড আমি জয়েন করার পরে স্পেশালি লাস্ট ইয়ার উই হ্যাভ সিন মেনি স্টুডেন্টস যারা কিনা মাল্টিপল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়েছে, অ্যান্ড দে হ্যাভ শিফটেড টু টোফেল, অ্যান্ড I think more than 90% of them got their desired score in their first attempt. And not just desired score, তারা above the desired score পাচ্ছে because of certain experiences. এটা তাকে হেল্প করেছে যে হয়তোবা টোফেলে এই কনভিনিয়েন্সটার কারণে, তারা কমফোর্টের কারণে অনেক সময় কিন্তু স্টুডেন্ট ভালো হচ্ছে। এক্স্যাক্টলি। এখন যদি বলি ভাই একটা স্টুডেন্টের বেস্ট ইংলিশ তার মোটামুটি ভালো, তার কতদিন লাগতে পারে যে ভাই মোটামুটি আমি 75, 85, 95 আমি স্কোর যদি তুলতে চাই? ওকে, দেন তার কেমন? আপনি মোটামুটি স্ট্যান্ডার্ড স্কোর রিকোয়ারমেন্টই বলে দিয়েছেন যে আন্ডারগ্রেডের জন্য টোফেলের মার্জিনটা কিন্তু মোটামুটি 65 থেকে 79 পর্যন্ত, and anything above 80 is good for a post graduation score, মানে মোটামুটি ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ডিপেন্ড করে। সি টোফেলের আনলাইক এনি আদার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, টোফেলের কন্টেন্ট হচ্ছে 100% একাডেমিক। যেমন আমি আপনাকে বলেছি লিসনিং আমাদের সাবজেক্টগুলো কি, ক্লাসরুম লেকচার অথবা ইন ক্যাম্পাস কনভারসেশন, মানে স্টুডেন্ট তার লাইফে যেটা করে আসছে এটাই কিন্তু বেসিক্যালি TOEFL content. So it's 100% academic, unlike any other language proficiency test. So 100% academic হওয়ার কারণে কিন্তু TOEFL এর সিলেবাসটা compared to any other test is very small. We have seen students যারা নিজেরা প্রিপারেশন নিচ্ছে, we have seen students prepare as early as within 2 weeks, 2 সপ্তাহ প্রিপারেশন নিয়ে নিচ্ছে। আবার যারা ফর্মালি TOEFL পড়াচ্ছে, there are many partners we have এবং ETS certified trainers they have যারা TOEFL পড়াচ্ছে, and তারা 1.5 থেকে 2 মাসের কোর্স করায়। Because as per our trainer statement, তারা বলছে যে due to the syllabus and the format of the test, we can actually proceed very fast, and TOEFL এর রেজাল্ট তাড়াতাড়ি চলে আসে 4 থেকে 6 দিনের মধ্যে। সো স্টুডেন্টরা কিন্তু ধরেন নিজেরা পড়লো 1 থেকে 1.5 মাস বা 2 মাস পড়লো, 1 সপ্তাহ আগে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারছে বিকজ স্লটস আর অ্যাভেলেবল, অ্যান্ড তারপরে তারা 4 থেকে 6 দিনের রেজাল্ট পেয়ে যাচ্ছে। সো এতে হয় কি, ওদের ডিজায়ার্ড যে টাইম লাইনটা থাকে এটা কিন্তু তারা খুব দ্রুত রিচ করতে পারে। এবং এখানে একটা বড় সব থেকে বড় ইউএসপি যদি আমি বলি TOEFL হ্যাজ আ ফিচার যেটা আমরা 2019 থেকে রান করছি আর কি। এটা আমি আবার একটু স্টুডেন্টদেরকে বলছি যে আমাদের বাংলাদেশের একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, স্টুডেন্টরা কিন্তু মাল্টিপল নাম্বার অফ টাইমস ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট দেয়। কারণ কি, এত লাগবে, নো ব্যান্ড লেস দেন এত সামথিং, হয়তো বা ধরেন আপনার একটা স্কোর আসছে বাট কোনো না কোনো ব্যান্ডে আপনি মিস করে যাচ্ছেন, সো একবার মিস করলে আপনার আবার পরীক্ষা দিতে হচ্ছে, আবার মিস করলে অন্য একটা ব্যান্ডে আবার পরীক্ষা দিতে হচ্ছে। আমরা যেটা করি, স্টুডেন্টের ইন্ডিভিজুয়াল ব্যান্ড স্কোর যেটা টপ, সাপোজ কোনো একবার সে TOEFL এক্সাম দিয়ে ধরেন লিসনিং এ 30-তে 25 পেয়েছে, কিন্তু কোনো একটা ব্যান্ডে খারাপ হয়েছিল, এখন পরের বার সে ওই ব্যান্ডে ফোকাস করে সে পরীক্ষাটা দেখ, পুরো পরীক্ষাটা দেখ। বাট লিসনিং এ তার যদি এবার স্কোরটা কম আসে, সাপোজ ধরেন 20 চলে আসছে বা 21 চলে আসছে, ওর আগের পরীক্ষা 25 কিন্তু আমরা আলাদা করে রেকর্ড করছি। সো এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি সুপার স্কোর বলি বা মাই বেস্ট স্কোর বলি, আমাদের পেটেন্ট করা একটা মাই বেস্ট স্কোর, বেস্ট ওয়ান কাউন্ট করা হয়। সো এটা কিন্তু স্টুডেন্টদের রিপিটেশনের যে ফ্রাস্ট্রেশনটা অনেক কমিয়ে নিয়ে আসে। উই হ্যাভ সিন, যেমন আমি কিছু স্টুডেন্টদের দেখেছি যে প্রথমে রিডিং লিসনিং ভালো করে পড়ে পরীক্ষা দেয়, এরপর রাইটিং স্পিকিং ভালো করে পড়ে পরীক্ষা দেয়। And এটাও কিন্তু মোটামুটি among the 12,500 plus institutions, I think we have almost about 7,000 plus institutions যারা এই মাই বেস্ট স্কোর ফিচারটাকে পার্টিকুলারলি অ্যাকনলেজ করে। এখন আইভি লিগ, রাসেল গ্রুপ তো এটা
মানে এটা তো এক ধরনের মানে ইয়া হচ্ছে, তাই না, কম্প্রোমাইজ করা হচ্ছে, সেই কম্প্রোমাইজটাকে তারা মেনে নিবে না, বাট অলমোস্ট অল দ্য ইনস্টিটিউশনস উইচ আর মোস্টলি প্রেফার্ড বাই বাংলাদেশি স্টুডেন্টস সবাই মোটামুটি অ্যাকসেপ্ট করছে। তাহলে কি ভাই এখানে কি যদি আমার সাপোজ আমার রিডিংটা খারাপ, নর্মালি বাংলাদেশি স্টুডেন্ট আসলে যতটুকু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখি সবাই যদি আইএলটিএস এর কথা বলি আর কি, যে ওভারঅল সবগুলো ব্যান্ডে সে 6+ পেয়েছে, রিডিং এ গিয়ে সে 5 পেয়ে বসছে। এখন সেই ক্ষেত্রে কিভাবে যদি টোফেলের ক্ষেত্রে যদি এরকমই হয়, সে লিসেনিং এ একটু কম বেশি পেয়ে গেল, সে রিডিং এ হয়তো বা একটু কম পেয়ে গেল, সে কি ওয়ান স্কিল রিটেক কেনার কোনো সুযোগ রয়েছে কি? ওয়ান স্কিল না, ফর আস যেহেতু আমরা স্কোরটা একদম ওপেন করে রাখি, আনলাইক আমরা কিন্তু স্কোর লুকিয়ে রাখছি না, বিকজ দ্য ইনস্টিটিউশন হ্যাজ দ্য রাইট টু নো যে স্টুডেন্ট কি পরীক্ষাটা একবারে দিয়ে স্কোর পেয়েছে নাকি মাল্টিপল টাইম দিয়ে পেয়েছে, এই জন্য আমরা আলাদা বক্সে মাই বেস্ট স্কোরটা রাখি, তার পুরো পরীক্ষাটাই আবার দিতে হবে। কিন্তু রিডিং এ পরের বার যদি সে ভালো করে, আগের বারের খারাপটা কাউন্ট হবে না, ওইটা কাউন্ট হবে। এবং আগে যদি তার রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এ ভালো থেকে থাকে, পরের বার যদি খারাপও হয়ে থাকে, ওই আগের বার ভালো স্কোরগুলো কিন্তু আলাদা করে শোকেস করা হচ্ছে। আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে ভাইয়া অনেক সময় অন্য টেস্টে দেখা যায় যে আসলে লিসেনিং বিশেষ করে লিসেনিং এর সময় দেখা যায় যে প্রথম 6টা কোশ্চেন একবার করে সে একবার যে কোশ্চেনটা রিড করছে সে একবার করে পড়ে শুনে দিচ্ছে, বা স্টুডেন্ট একবারই চান্স পায় লিসেন করে, দেন পরবর্তীতে বাকি 10টা রয়েছে সেখানে সে 2বার চান্স পাচ্ছে। বিশেষ করে যেমন যদি নাম ধরে বলি, যেমন ইএলএলটিতে কিন্তু স্টুডেন্টরা যেমন পুরো লিসেনিংটাই সে 3বার মতো শুনতে পাচ্ছে। তো 3বার শুনতে পারলে কিন্তু তার যদি 40তে যদি এক্সাম হয়, সে কিন্তু 3বার শুনলে পর যদি প্রথম ফার্স্ট লিসেনিং এসে যদি 20+ সে যদি কারেক্ট করতে ফেলতে পারে, দেন পরের 2বারে কিন্তু সে 5 করে সে 10টা কারেক্ট করতে পারছে। এরকম কি কোনো সুযোগ রয়েছে নাকি? এখন আমাদের কিন্তু লিসেনিং এর মোডালিটিটাই ডিফারেন্ট। দেখেন এখানে ধরেন আইএলটিএস বা ইএলএলটি যেটা আপনি বলেছেন, ওয়াইল দে আর লিসেনিং টু দি অডিও, তারা কিন্তু অ্যান্সার করছে। আচ্ছা, বাট এখানে কিন্তু ওয়াইল দে আর লিসেনিং টু দি অডিও, উই আর মেকিং শিওর সে শুধু অডিওটাই শুনবে। আর নোট টেকিং ইজ সামথিং, যেমন আমি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি, বা আমরাই যদি নিজেরা একটু বোঝার চেষ্টা করি যে ছোটবেলা থেকে কোন কাজটা আমরা আমাদের একাডেমি লাইফে সব থেকে বেশি করছি, সবাই কিন্তু বলবে লিসেনিং অ্যান্ড নোট টেকিং। যেমন আমার ইউনিভার্সিটির সময় কিন্তু আমার কিন্তু টেক্সট বুক ছিল, বাট একটা খাতা কিন্তু সেপারেট ছিল ফর টেকিং নোটস। স্যার ক্লাসে যে লেকচার দিচ্ছে সেটা আমি নোট নিচ্ছি। সো সামারাইজিং অ্যান্ড নোট টেকিং ইজ সামথিং যেটা ফ্রম আওয়ার ভেরি আর্লি চাইল্ডহুড কিন্তু আমরা এটা করে আসতেছি, ঠিক আছে, মানে ম্যাচুরিটি টাইম যখন থেকে হিট করেছি। সো টোফেলে যখন লিসেনিংটা চলতেছে, দিস স্টুডেন্ট ইজ হ্যাভিং দ্য অপশন অফ টেকিং নোটস। জাস্ট ইমাজিন নোটস নিচ্ছে, ইটস অবভিয়াস যে কোনো একটা লাইন হয়তো বা সে নোট নেয় নাই। আমরা কিন্তু আনলাইক আপনি যে টেস্টের এক্সাম্পলগুলো দিয়েছেন, যে ওখানে কিন্তু ওয়ান অপশন অ্যান্সার লিখতে হচ্ছে বা টাইপ করতে হচ্ছে, একটাই অপশন, বাট এখানে কিন্তু সে কোয়েশ্চেন থেকে মাল্টিপল চয়েস অপশন পাচ্ছে। সে জাস্ট বাই এ ক্লিক অফ হিজ অর হার মাউস কিন্তু সে অ্যান্সার করে ফেলতেছে। এখন সাপোজ একটা লেকচার হচ্ছে, ক্লাসরুমে লেকচার চলতেছে অ্যাবাউট সে মডার্ন ডে মেশিনারি, কারণ টপিকগুলো খুব জেনারেল দেওয়া হয়, হিস্ট্রি রিলেটেড টপিক বা জেনারেল টপিক। সাপোজ মডার্ন মেশিনারি, কম্পিউটার আসার পরে মানুষের কি কি সুবিধা হয়েছে। সো ফ্যাকাল্টি স্পিচ দিচ্ছে ইউএস অ্যাকসেন্টে, স্টুডেন্ট নোট নিচ্ছে, কনটেক্সটটা তো একই। সো যদি সাপোজ সে কিছুটা মিস করে গেল, সে যখন মাল্টিপল চয়েস অপশনগুলো পাচ্ছে, বাই ইউজিং দ্য পাওয়ার অফ এলিমিনেশন, যে না এটা তো হইতে পারে না, বা আমি তো শুনেছি, জাস্ট শুনেছি, শোনার সাথে সাথে তো কোয়েশ্চেন ঢুকেছি। ইট অ্যাকচুয়ালি ওয়েন দ্য স্টুডেন্ট ইজ টেকিং দ্য টেস্ট, তখন কিন্তু বের হয়ে আমাকে স্টুডেন্টরা বলেছে, আই হ্যাভ টেকেন লাইভ ইন্টারভিউজ অফ স্টুডেন্টস, যে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য লিসেনিং, অ্যান্ড দ্য স্টুডেন্টস টোল্ড মি দ্যাট লিসেনিং ইজ ভেরি কমফোর্টেবল। আই ইউজ টু থিঙ্ক বিফোর যে লিসেনিং তো আসলে কম্পেয়ার টু আইএলটিএস বা ইএলএলটি বা পিটি লিসেনিং অনেক কঠিন হবে, বাট না, লিসেনিংটা আসলে অনেক কমফোর্টেবল, কারণ আসলে মাত্র একটা টাস্ক থেকে 5টা 6টা করে প্রশ্ন, আচ্ছা, ভেঙে ভেঙে আসতেছে, তাও আবার আমি ব্রেকও পাচ্ছি, সবই পাচ্ছি, দে ভেরি ইজিলি অ্যাডাপ্ট। অ্যান্ড কম্পারেটিভলি উই হ্যাভ সিন, যারা বলে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিডিং এ যদি দুর্বলতা থাকে, টোফেল বিকামস দ্য বেস্ট চয়েস ফর দেম, কারণ ওই যে স্ক্যান করতে হচ্ছে না, অটোমেটিকলি কোটেড সে পাচ্ছে, রেফার্ড, এবং নাম্বার অফ কোয়েশ্চেন্সও কম। আর বাই টেকিং 40 কোয়েশ্চেন্স ইন লিসেনিং, এখানে তারা কোয়েশ্চেন নিচ্ছে 28 কোয়েশ্চেন্স, 28 কোশ্চেন সব মিলিয়ে 5টা টাস্ক মিলিয়ে মাত্র 28 কোয়েশ্চেন্স। ওকে, 28 কোশ্চেন কি ভাবে আপনাকে ডিস্ট্রিবিউট করে 30 করা হচ্ছে এখানে? হ্যাঁ, ওকে, ডিস্ট্রিবিউট করে 30 করা হচ্ছে, ইভেনলি ডিস্ট্রিবিউটেড, 1 পয়েন্ট সামথিং করে, ইকুয়াল অ্যামাউন্ট অফ মার্ক, কোনোটা কম বেশি না, ঠিক আছে। আবার টোফেলে কিন্তু আমরা ডেসিমাল স্কোরিং করি না। সো ইফ আ স্টুডেন্ট গেটস সে 25.35 বা 25, তাহলে কিন্তু তার স্কোর 23 হয়ে যাবে। আবার যে স্টুডেন্ট 23.51 পায় বা 52 পায়, তাহলে কিন্তু 24 হয়ে যাবে।
আচ্ছা আচ্ছা সো নিয়ারেস্ট নাম্বারটা আমরা ধরি আর কি, হোল নাম্বার দিই আমরা, বুঝতে পেরেছি। ঠিক আছে? মানে পার্শিয়াল কোন নাম্বার, পার্শিয়াল মানে 0.5 0.5 ওরকম কোনো মার্কিং থাকে না, ওকে ওকে, যেহেতু কিউমুলেটিভ স্কোরিং করি আমরা। ওকে গ্রেট। সেক্ষেত্রে ভাই টোফেলের যেটা টোফেল বলে বা জিআরই বলি, মেইনলি তো অনলাইন বেস, এটার জন্য কি ভাই কোনো সেন্টারে গিয়ে কি এক্সাম দিতে হয় নাকি বাসা থেকে? There are two editions of the TOEFL test. There are two editions of the GRE test as well. GRE you can take at home. TOEFL also you can take at home. The TOEFL test যেটা আপনি টেস্ট সেন্টারে নিচ্ছেন, বাংলাদেশে আমাদের টোটাল 5টা এক্সাম সেন্টার আছে অ্যাজ অফ নাও। রিসেন্টলি আমরা আরো কিছু টেস্ট সেন্টার ওপেনিং করছি। এই বছরের মধ্যে হয়তো বা স্টুডেন্টরা উত্তরাতে পরীক্ষা দিতে পারবে, খুলনাতেও পরীক্ষা দিতে পারবে। সো এই টেস্টগুলো সেন্টারে যদি আপনি দেন তাহলে কিন্তু 12,500 ইউনিভার্সিটি আপনার জন্য ওপেন। ওকে। কিন্তু এই টেস্টটা যদি আপনি হোম এডিশন দেন তখন কিন্তু 12,500 ইউনিভার্সিটি না, দ্য কাউন্ট ইজ সামওয়্যার অ্যারাউন্ড 8,000 ইনস্টিটিউশনস যারা হোম এডিশনটা নেয় আর কি। ইউ ক্যান অলওয়েজ গো টু দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট এন্ড চেক যে তারা কি টোফেল হোম এডিশনটা নিচ্ছে কিনা। ইটস ইউ ক্যান টেক ইট অ্যাট হোম ইফ ইউ হ্যাভ সার্টেন চ্যালেঞ্জেস। সাপোজ আপনি এরকম এক জায়গায় থাকেন যেখান থেকে টেস্ট সেন্টারে অ্যাক্সেস করা পসিবল না, ইউ টেক ইট অ্যাট হোম। বাট ইফ ইউ আর নিয়ার a test center but in the city of a test center, definitely go and take it at a test center. এটা এক্সপেরিয়েন্স অনেক হাই থাকে আর কমফর্টটাও সেম পাবে। বাসায় ওই সেটআপটা দেওয়ার থেকে সেন্টারে গেলে দিলে কিন্তু কমফর্ট অনেক বেশি আসে। এক্স্যাক্টলি। সেক্ষেত্রে যদি কেউ যদি মানে এখন ভাই আসলে সবাই যারা দেশের বাইরে যেতে চায়, অনেক আছে মাস্টার্স স্টুডেন্ট যারা অলরেডি জবে আছে, তার পক্ষে আসলে 9টা 5টা করার পর আসলে তার জন্য একটু টাফ হয়ে যায় সময় বের করে সে টোফেল দিতে বা জেরি দিতে সে কোনো সেন্টারে যাবে। সেই ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট যদি ভাই বাসায় বসে যদি সে একেবারে তার ভালো মতো করে তার লাইটিং থেকে শুরু করে সম্পূর্ণ রুমটাই ক্লিন করে যদি সে definitely the compliance is very simple. You have to keep a room, the room should be empty of books. কোনো বই থাকা যাবে না রুমে। ল্যাপটপে পরীক্ষা দিলে বা পিসিতে পরীক্ষা দিলে ওয়েবক্যাম ঘুরিয়ে পুরো রুমের ভিউটা দেখাতে হবে যে দ্যার আর নো বুকস অর টেক্সট। সো যেখানে সে নোট নিচ্ছে ওই নোট টেকিং এর জিনিসটা তার দেখাইতে হবে। অ্যান্ড হোম এডিশন আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে স্টুডেন্ট যে নোট নিচ্ছে এই নোটটা ইরেজেবল হইতে হবে, কারণ যে প্রক্টর, আমরা কিন্তু হিউম্যান প্রক্টর দিয়ে প্রক্টরিং করাই হোম এডিশন এক্সাম। এআই মাধ্যমে করা হয়? এআই না, আমরা আমাদের এআইও থাকে, যেহেতু অনলাইন পোর্টালে হচ্ছে এআইও থাকবে এবং স্ক্রিনের অপোজিট সাইডে একটা হিউম্যান প্রক্টর থাকে যাকে দিয়ে প্রক্টরিং করানো হয়। সো এই প্রক্টরে কিন্তু দেখাতে হবে যে আমি যে নোটগুলো নিয়েছি নোটগুলো আমি ইরেজ করে দিয়েছি। পেন্সিল দিয়ে লিখতে হবে? পেন্সিল দিয়ে লেখো, যদি পেন্সিল দিয়ে লেখে মুছে ইরেজার দিয়ে ইরেজ করে ফেলবে। আর যদি ইটস বেটার টু টেক এ ল্যামিনেটেড পেপার উইথ আ ইরেজেবল সাইন পেন দিয়ে লেখা আর কি, বুঝতে পারছেন? এক্সাম সেন্টারে যেরকম থাকে আর কি, যাতে ওই যে একটা ওয়েট টিস্যু দিয়ে সে মুছে দিয়ে প্রক্টরকে দেখাবে যে মুছে দিয়েছি। তাহলে যেটা হবে যেটা প্রক্টর উইল বি কনভিন্সড যে না হি অর শি হ্যাজ ফলোড দ্য স্ট্যান্ডার্ড প্রসেস অফ দ্য টোফেল টেস্ট। ওকে। দেন যদি কেউ হোম এডিশন দেয় সেক্ষেত্রে কিভাবে আপনার অনেক প্রফেশনাল টেস্ট দেখে গিয়েছে রেজাল্ট আটকে গিয়েছে বা রেজাল্ট বের হচ্ছে না বা বলতেছে যে ইউ টেক দ্য সাপোর্ট ফ্রম দ্য আদার্স, বাট স্টুডেন্ট কোনো ধরনের কোনো সাপোর্ট নেয়ও নি, এটাকে উই হ্যাভ হ্যাড ইনস্টেন্সেস যেখানে ইটিএস ইজ ভেরি মাচ অ্যাক্সেসিবল ফর দ্য স্টুডেন্টস। স্টুডেন্ট যদি ডাইরেক্ট ইটিএস এর টেস্ট সাপোর্ট টিমকে টেক সাপোর্ট টিমকে যদি মেইল পাঠায় যে আমার এক্সাম স্কোরটা কেন ক্যান্সেল করা হয়েছে, দ্য টেক সাপোর্ট টিম উইল গিভ আ ডিটেইলড এক্সপ্লেনেশন of these points, and if the student can vouch against যে না this is this, যদি রিলেট করতে পারে, if there is a logical derivation যে না nothing has happened, then definitely ETS will not hold a student score. Okay. We are very because ETS has always been for the students. Unlike any other language proficiency test, ETS এর কিন্তু একটা মেকানিজম আছে কেন আমরা টেস্টকে চেঞ্জ করি। এটার মেইন রিজনটা হচ্ছে আমরা কিন্তু আমাদের প্রতিটা টেস্ট টেকারের ফিডব্যাক নিই। And we have a big research floor in Princeton, USA, যাদের কাজই হচ্ছে এই এক্সামটাকে রিসার্চ করা, স্টুডেন্টদের ফিডব্যাকটাকে রিসার্চে নিয়ে সেই ডেভেলপমেন্টগুলো ইমপ্লিমেন্ট করা, যাতে স্টুডেন্টদের সেটা ইটিএস রিসিভ করতে পারে। এই ফিডব্যাকটা আমি রিকোয়েস্ট করবো সব স্টুডেন্টসরা যেন দেয় for both TOEFL and GRE, so that we can evaluate that is this information legit and can we provide this comfort to you or not. In order to ensure the success of a student, what matters is the student gets the best experience. প্রেশারের মধ্যে রেখে তাকে একটা পরীক্ষার এনভায়রনমেন্টে যদি রাখা হয় বা প্রেশার সিচুয়েশন যদি ক্রিয়েট করা হয়, স্টুডেন্ট তার বেস্টটা পারফর্ম করতে পারে না। And we haven't found any student since over the last 2.5 years since I have been in ETS, I have never heard a student come to me and complain about the scoring system. Because listening and reading 100% MCQ. রিডিং ও এমসিকিউ আর লিসেনিং ও এমসিকিউ, সো এটা এআই ইভ্যালুয়েট করে দেয় অ্যাকুরেট লেভেলে। আর স্পিকিং আর রাইটিং এ যেহেতু অ্যাকসেন্টের চ্যালেঞ্জেস থাকতে পারে বা রাইটিং এর কনটেক্সট ভালো থাকতে পারে, স্পিকিং ওপিনিয়ন গিভিং এর ব্যাপার আছে, রাইটিং ওপিনিয়ন গিভিং ব্যাপার আছে, সো এগুলোকে ইভ্যালুয়েট করার জন্য আমরা এআই এর পাশাপাশি কিন্তু হিউম্যান রেটার ইউজ করি। এবং এআই এর স্কোরিং এবং হিউম্যান রেটারের স্কোরিং এর মধ্যে যেই স্কোরটা বেশি সেটা স্টুডেন্টের স্কোর কার্ডে আসে। সো উই ট্রাই টু গিভ দেম দ্য মোস্ট অপটিমাইজড লেভেল অফ দ্যাট স্কোর।
সো আমরা স্কোরিং নিয়ে কিন্তু কখনো কোনো কমপ্লেইন ফেস করি না। এক স্টুডেন্ট ভাই আমাকে একদিন পোক করলো যে ভাই আমি অনলাইনে একটা এক্সাম দিব আর একটা এক্সাম, তো সেক্ষেত্রে আসলে আমার কোন কিবোর্ডটা ইউজ করলে পরে আমি অনেক বেশি কমফোর্টেবল, যেহেতু আমার রাইটিং এর ব্যাপারগুলো রয়েছে ভাই, এই ব্যাপারে কি আপনার কোনো সাজেশন রয়েছে নাকি? স্ট্যান্ডার্ড কিবোর্ডে ইউজ করুক। এটা আরেকটা ইনফরমেশন যেটা আমি স্টুডেন্টদেরকে বলবো, যে অনেক সময় স্টুডেন্টরা কম্পিউটার বেস টেস্ট নিতে চায় না, স্টুডেন্টসরা ঘাবড়ায় যে আমি কম্পিউটার বেস টেস্ট নিব, আমার তো টাইপিং স্পিড খুব ভালো না। এবং আই থিঙ্ক বাংলাদেশ ইজ দ্য ওনলি কান্ট্রি যে 21st সেঞ্চুরিতে এসে বলতেছে আমার টাইপিং স্পিড ভালো না। যাক, উই ক্যান এগ্রি টু দ্যাট। TOEFL requires the slowest typing speed among all the computer-based language proficiency tests. I think a student requires an average of 12 to 15 words per minute, or maximum এটা 18 পর্যন্ত যেতে পারে, below 20 words per minute কিন্তু টাইপিং স্পিড। মোবাইলে টাইপ করতে পারে যে মোবাইলে তো ফাস্ট হয়ে যায়, বাট TOEFL এর রাইটিং এর টাইপিং স্পিড, যেমন রাইটিং এর প্রথম সেকশনটাতে 120 থেকে 150 ওয়ার্ড লিখতে হয়, টোটাল টাস্কের ডিউরেশন হচ্ছে 19 মিনিট। আপনি একটা একটা প্যাসেজ পড়বেন, প্যাসেজ থেকে তারপর আপনি আপনার সামারি বা ওপিনিয়নটা অ্যাকচুয়ালি ড্র ডাউন করবেন 120 to 150 ওয়ার্ডস। সো রাফলি ইউ উইল হ্যাভ 13 to 15 মিনিটস ইন ইউর হ্যান্ড টু write these 120 to 150 words. সেকেন্ড টাস্কটা ইটস একাডেমিক ডিসকাশন টাস্ক, যেখানে একটা প্রফেসরের স্ট্যাটাস থাকে, ওই স্ট্যাটাসের পাশে আবার দুইটা স্টুডেন্টের সাপোর্টিং কমেন্টও থাকে। থার্ড কমেন্টটা আপনার করতে হবে নট মোর দেন 100 ওয়ার্ডস। টোটাল টাস্কের ডিউরেশন 9 মিনিট। সো আপনি যদি প্রফেসরের স্ট্যাটাসটা পড়েন, স্টুডেন্টের কমেন্টগুলো পড়েন, এখানে আপনি মোটামুটি ধরেন 3 মিনিট বা 4 মিনিট স্পেন্ড করেন, তাও কিন্তু আপনার হাতে 5 থেকে 6 মিনিট থাকতেছে। টাইপ নট মোর দেন 100 ওয়ার্ডস। সো টাইপিং স্পিড কিন্তু ইজ নট মোর, মানে বিলো 20 কিন্তু খেয়াল করতে হবে। বিলো 20 আসলে এটা ভেরি কনফিডেন্ট, কারণ এভারেজে আমি যতটুকু মনে করি যে 38-40 ওয়ার্ডস পার মিনিট তো স্ট্যান্ডার্ড টাইপিস্টরাই ইউজ করে। এক্স্যাক্টলি সো দ্যাট ইজ ইট। এখন কস্টটা কেমন আসছে ব্রাদার TOEFL বা GRE? In dollars, the TOEFL exam costs $205 US dollars. $205 costing হচ্ছে TOEFL registration. যদি আপনার ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড থাকে, you can use that to register. Triploy আমাদের পার্টনার, আপনাদের একটা এজেন্ট কোড আছে, যে কোডটা যদি স্টুডেন্টরা ইউজ করে তাহলে 205 এর উপরে তারা আবার almost $30 ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবে নিজের কার্ড দিয়ে পরে। আমরা এটা ETS এর তরফ থেকে we are giving a dedicated code for Triploy. এবং যদি কেউ লোকাল কারেন্সিতে রেজিস্ট্রেশন করছে তাহলে বাংলাদেশে এখন স্ট্যান্ডার্ড রেট চলছে 22,000 টাকা ফর TOEFL। এন্ড GRE কস্টিংটা হচ্ছে $220। There is a $15 code. You can definitely reach to Triploy, or even you can reach out to me as well to get a certain code of $15. And if you want to do this in local currency, তাহলে আপনি 25,000 টাকা is the standard charge. Okay. Thank you so much, ভাইয়া। এতক্ষণ সময় দিয়েছেন, এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এবং আমরা খুবই গ্রেটফুল নাসর ভাইয়ের কাছে যে আমাদের আনোয়ার নাসর ভাই আমাদের ট্রিপলয়ের প্রতি সম্মান জানিয়ে, আমাদের স্পন্সরের প্রতি সম্মান জানিয়ে আমাদের প্রোগ্রামে এসেছেন, এবং এই পডকাস্টটাকে এত প্রাণবন্ত এবং এত ইনফরমেশন দিয়ে বাংলাদেশি স্টুডেন্ট যারা দেশের বাইরে অ্যাপ্লাই করতে যাচ্ছে এবং ইংলিশ প্রফেশনাল টেস্ট নিয়ে অনেকেই দুশ্চিন্তায় রয়েছে যে আমি কোনটা দিব না দিব, এবং TOEFL বা GRE নিয়ে অনেকের ভীতি রয়েছে। সো এই ভীতিগুলিও কিন্তু ভাইয়ার কথাতেই কিন্তু এই জিনিসটা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। TOEFL কিন্তু অনেক বেশি কনফিডেন্স এবং খুব কুইকলি স্কোর চলে আসে, এবং প্রাইসিংটাও কিন্তু আসলে যে কস্টিং হচ্ছে সেটা কিন্তু খুবই কম্পিটিটিভ একটা প্রাইসও দিচ্ছে ভাইয়ারা অন্যান্য ইংলিশ প্রফেশনাল টেস্টের ক্ষেত্রে। এবং আমরা ট্রিপলয় কিন্তু TOEFL এর অফিসিয়াল পার্টনার। এটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ট্রিপলয়ের জন্য, যে তারা TOEFL কেও প্রমোট করছে এবং TOEFL এর অ্যাজ এ অফিসিয়াল এজেন্ট বা অফিসিয়াল পার্টনার হিসেবে বাংলাদেশি স্টুডেন্টকে সার্ভ করছে। সো ভাই, থ্যাংক ইউ সো মাচ আমার এই পডকাস্টে আসার জন্য এবং এত ইনফরমেশন দিয়ে আমার প্রোগ্রামটাকে এত প্রাণবন্ত করার জন্য। থ্যাংক ইউ ভাই, ইট হ্যাজ বিন আ প্লেজার টু বি হিয়ার। আশা করি ট্রিপলয়ের সাথে আমরা অদূর ভবিষ্যতে অনেক কাজ করবো ইনশাআল্লাহ। উইল ট্রাই আওয়ার বেস্ট টু সাপোর্ট ইচ আদার। অ্যান্ড স্টুডেন্টদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে ডু অপ্ট ফর দি TOEFL টেস্ট টু অ্যাভেইল দ্য হাইয়েস্ট নাম্বার অফ অপশনস ফর ইয়োর সেলফ। মার্কেটে যে কথাগুলো হচ্ছে অনেকের হয়তো বা ইটস অল আ মিথ বাস্টার হইতে হবে, ঠিক আছে? মিথগুলোর উপর বিলিফ রাখা যাবে না, নিজের রিসার্চের উপর অ্যাক্ট করতে হবে। অ্যান্ড ফাইনালি আই উড সে যে TOEFL করো, বিদেশ চলো।